আড্ডাগুলির অন্দরমহলে আরো একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। আর আজ আমাদের এই আড্ডাগুলির অন্দরমহলে যাকে পেয়েছি, আমাদের ভীষণ প্রিয় মধুমিতা ভট্টাচার্য। মধুমিতা দি, তোমাকে আড্ডাগুলির অন্দরমহলে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ রিমি। হ্যাঁ, তুমি তো আড্ডাগুলির পর্বগুলো দেখেছো, অন্দরমহলে যে চলছে আমাদের, বেশ অনেকটা পর্ব হয়ে গেছে, সেগুলো তোমার করছি, খুব ভালো লাগছে দেখতে। আচ্ছা, মানে তোমার কি মনে হচ্ছে ব্যাপারগুলো দেখে? খুব সুন্দর একটা ক্যান্ডিড, ক্যাজুয়ালি একটা গল্প করার মতন, মন খুলে গল্প করার মতন খুব ভালো। আড্ডাগুলি মানে আক্ষরিক অর্থে আড্ডা আর কি। আচ্ছা, মানে এটা কি মানে নিছকই আড্ডা তোমার মনে হচ্ছে, মানে কোনো কি সারবত্তা নেই? না না, নিশ্চয়ই আড্ডার ছলে অনেক কথা, অনেক সময় কি হয়, খুব সহজভাবে আমরা কঠিন কথা বলে ফেলতে পারি। আবার কঠিন পরিস্থিতিতে কিন্তু তখন আবার বলা যায় না, কথাটা বলতে পারবো কি পারবো না, অনেক রকমের প্রশ্ন উঠে আসে। কিন্তু এইরকম একটা পরিবেশে হালকা মেজাজ নিয়ে অনেক গভীর কথাও কিন্তু বলে ফেলা হয়, এবং বলে ফেলা হচ্ছেও, খুব ভালো লাগছে ওই জন্য দেখতে। এটা মানে আমাদের খেয়াল করেছো কিনা আমি জানি না, মানে আমাদের এই আড্ডাগুলির অন্দরমহলের একটা বিশেষত্ব, সেটা হচ্ছে এখানে কোনো এফেক্ট নেই, আমাদের কোনো নির্দিষ্ট স্টুডিও নেই, এবং এটার কোনো সম্পাদনা নেই। হ্যাঁ, এখন যেরকম খবরের মানে কারোর কোনো নাম উল্লেখ না করে, কাউকে ছোট না করে বলছি, মানে যে কোনো খবর, সেই খবরটা দুঃখেরই হোক আর আনন্দেরই হোক, সেটাতে এফেক্ট দিয়ে সেটাকে আরো নাটকীয় করে নেওয়া হয়। আমার যেটা মনে হয় যে সেখানে শুনতে খুব ভালো লাগে ব্যাপারটা, মানে একেবারে ভীষণ এনজয়েবল হয়, কিন্তু সেখানে যে সত্যিকারের ব্যাপারটা কি কোথাও কোনো, এটা তো নাটক নয়। হ্যাঁ, জীবন মঞ্চে যে নাটকগুলো হচ্ছে সেই নাটক অবশ্যই, কিন্তু সেখানে মনে হয় যেন কিছু একটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে, মনে হয় ব্যথাটা যান্ত্রিক হয়ে যায়, একদম যান্ত্রিক করে ফেলা হচ্ছে। তো সেই জায়গাটা একটু সামান্য হলেও মাথায় রেখে আমাদের এই আড্ডাগুলির অন্দরমহলের পর্বগুলো আমরা খুব স্বাভাবিকভাবে মানে মানুষের কাছে যাতে পৌঁছয়, হ্যাঁ সেটা চাইছি। সেটা কি হচ্ছে এটা নিয়ে তো একটা সংশয় রয়েছে, কেননা একটা কাজ করে যাওয়া, হ্যাঁ, আর সেই কাজটা যদি একেবারে সারবত্তাহীন হয় তাহলে তো সেটা করার কোনো অর্থ নেই। শুধু করার জন্য করা নিশ্চয়ই না। যেমন অনেকদিন ধরে কাজ করতে গিয়ে এখন যদি একটা সেরকম কাজ করা, সেটা মানুষ নেবেন না ঠিকভাবে, তাই না? তোমার সঙ্গে একটু বলি এবার যে অনেকটা পথ হাঁটা হয়েছে জীবনের, হ্যাঁ, নানান স্তরগুলো পেরিয়ে তুমি চা বাগানে তোমাদের একটা বড় জার্নি রয়েছে। সেই জার্নিটা একটু শুনি, সেখানে কিভাবে যাওয়া, সেই জায়গাটা কি করে ভালোবাসা, এবং তোমার শিক্ষক জীবন, পাশাপাশি তোমার সৃজনের যে জায়গাগুলো, সেগুলো আসবো আমরা, সেগুলো একটু ধীরে তোমার যাপনটা শুনি একটু, তোমার চা বাগান যে তোমার যে একটা বড় পর্ব রয়েছে সেটা একটু শুনি। আমাদের মানে আমি ছোটবেলা থেকে আমাদের পরিবারে চা বাগানে কাজ করা কাউকে পাইনি। আচ্ছা, হ্যাঁ। তো যখন মানে আমি বিয়ে হয়ে যখন গেলাম আর কি, প্রথম ঠিক চা বাগানে, মানে বিবাহ সূত্রে তুমি চা বাগান গেলাম আর কি। সে যাওয়াটাও খুব মজার। আমি আমার চা চর্চা কয়েকটা লিখছি আর কি, ওটার মধ্যে উল্লেখ করেছি আর কি। আচ্ছা, তো গিয়ে যখন ওখানে পৌঁছলাম, ওটা তো একেবারে অন্যরকম একটা জায়গা, ওই অন্যরকম পরিবেশ। আর সাধারণত কি হয় শহরে, বা আমি শান্তিনিকেতনে পড়াশোনা করেছি, ওখানে আমার বিরাট বন্ধু সার্কেল ছিল। ওখানে যাওয়ার পর দেখছি এখানে একটা বাংলো, তো অনেকটা দূরে আর একটা বাংলো, তো আরেকটা দূরে, মানে আমার কাকু বলতেন তোদের বাংলোগুলো মনে হয় যেন একটা চা দ্বীপের মধ্যে, একটা চারদিকে চা বাগান, সবুজ গাছ, মাঝখানে একটা থাকার জায়গা। তো ওইখানে থাকতে থাকতে প্রথম তো খুব অবাক লাগতো, মানে এত লম্বা কাজের সময়টা আর কি, একা একা আমি এঘর ওঘর ঘুরে বেড়াতাম। তখন আমি এটা ওটা সেটা একটুখানি হয়তো লিখতে ইচ্ছে করলো লিখলাম, কিছু আঁকতে ইচ্ছে করলো করলাম, সেলাই করতাম। তখন তোমার শিক্ষকতার পেশাটা, তখন আমি শিক্ষকতা ওখানে শুরু করিনি, তখনই শুরু করিনি। তারপরে আমি অ্যাকচুয়ালি আমি রিসার্চের ওখানে আমি বিয়ের পরেই যখন গেছি, তখন আমার থিসিস সাবমিট হয়নি তখন। আচ্ছা, মানে পিএইচডি কাজগুলো চলছিল তখন, মানে পড়াশোনাটা একটা আরো বেশি ভালো হয়েছে। আমার নিজের কাজগুলো আমি আরো খানিকটা গুছিয়ে নিতে পারলাম আর কি। ঠিক
তারপরে ফিরে আসার পরে আমি থিসিস সাবমিট করার পরে 1 বছর পরে পাকাপাকি গিয়ে যখন থাকলাম, তখন আস্তে আস্তে দেখছি এটা একটা একদম অন্য রকমের একটা লাইফস্টাইল বলা যায়। চা বাগানের জীবন, আমার নিজের চা বাগানে জন্ম, আর চা বাগানে আমার মামা বাড়ি, মানে স্বাভাবিকভাবেই তুমি জানবে। হ্যাঁ, চা বাগানের জীবনটা, ওখানে হাট একদিন। হ্যাঁ, তোমার অভিজ্ঞতাটা একটু বলো আমাদের দর্শকদের কাছে, একটু আলাদা হয়তো হবে। কোন বাগানে ছিলে তুমি? এই উত্তরবঙ্গেরই? না, বেশিরভাগই ছিলাম উত্তরবঙ্গেও। শেষ যে বাগানে ছিল সেটা উত্তরবঙ্গেরই, ডুয়ার্সের মথুরা চা বাগানে ছিলাম আমি, আলিপুরদুয়ারে। তার আগে সব বাগানগুলোই ছিল আসামে। আসামে? হ্যাঁ, বাহ, আসামে। তারপরে তোমার মধ্যে আসামের কালচারের একদম সেই জায়গাটা একটু বলো। হ্যাঁ, ওখানে গিয়ে যখন গেলাম, বিশেষ অভিজ্ঞতা। হ্যাঁ, আসামে ওখানে নানান জায়গায় ট্রান্সফার হয়েছে, যেহেতু যেতে হয়েছে ডিব্রুগড়ের কাছাকাছি, মানে সবগুলোই তো আমাদের তো চা বাগান মানে শহরে কিছুই না, শহর থেকে একটু দূরে বা কাছাকাছি ওরকম আর কি। তো ডিব্রুগড়ের কাছে, তিনসুকিয়ার কাছে, ডুমডুমার কাছে, তেজপুরের কাছে, তারপরে তোমার লক্ষিমপুরের কাছে, আসামটি। তো এ ছিল জোকাই, তখন জোকাই নাম ছিল, জোকাই বাগানে ছিল। পরে ওটা অন্য কোম্পানির হাতে চলে যায়। পরে লাস্টে ম্যাকলয়েড রাসেল থেকে ও রিটায়ার করে। তো প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা টি কালচার থাকে, ওদের নিজস্ব একটা কালচার কিছুটা তো থাকে। কিন্তু আমাদের যেহেতু ওখানে আর কিছু কাছাকাছি আর কিছু নেই, একটা সুন্দর ক্লাব কালচার ছিল আমাদের। প্রত্যেক সপ্তাহে একটা ক্লাব, ওখানে গ্যাদারিং হতো। হ্যাঁ, তারপরে খেলাধুলা এসব ছিল, যদিও আমি খেলায় খুব খারাপ, কিন্তু ওখানে ক্লাবের পাল্লায় পড়ে আমি কিছুটা খেলে ফেলতাম আর কি। এরা খেলতো, দেখতাম, এনজয় করা। ওখানে প্রত্যেক বছর 2-3টে এরকম প্রোগ্রাম হতো, তাতে গান করা, নাচ করা সবই করে ফেলতাম আর কি। আলপনা দিতাম, এ করতাম, মানে ওনারাও খুব এনজয় করতেন, আমিও নিজেও এনজয় করতাম। কিন্তু ওই জন্য আমি মাঝে মাঝে বলি যে আমি আজ অব্দি সত্যি কথা কোনোদিন বললে আমি ভীষণ বোর হচ্ছে, এই কথাটা আমি কোনোদিন বলি না। আমি একদম মানে কনফিডেন্টলি বলতে পারি যে আমি কোনোদিন বোর হই না। কারণ কিছু না কিছু, এত কিছু করার আছে, কিছু না কিছু খুঁজে পাওয়াই যায় আর কি। চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে বেড়ালেও ভালো লাগে। একদম একদম। আমার ছোটবেলায় আমার মনে আছে হালকা হালকা স্মৃতি, যে ওই দ্বীপের মতো বাড়ি, সামনে অনেকটা মাঠ, সবুজ, সেই ঘাসের মধ্যে আমরা বন্ধুরা দল বেঁধে ওখানে বসে থাকতাম। হাহাহি করতে করতে চা বাগানের মধ্যে ঢুকে গেলাম। একদম। তারপরে তোমার যেখানে চা কারখানাটা যেখানে আর কি হচ্ছে, যেখানে সাইরেন বাজেটা, যে ওখানে চায়ের গন্ধ, ওখানে ঢুকে গেলাম। অদ্ভুত একটা গন্ধ, বিকেল হলে সেই চা তৈরি হচ্ছে, চায়ের একটা অদ্ভুত বুনো বুনো গন্ধ, ভীষণ ভালো, মানে অপূর্ব একটা নেশা নেশা লাগতো। চা বাগানে বিশেষ আমি দেখেছি কাঠটগর গাছ খুব থাকে ছিল। হ্যাঁ, খুব ছিল। আমি যেই বাগানে আর কি বিশেষ আমার যাতায়াত ছিল, সেই বাগানেও কাঠটগর গাছ ছিল। ফুল আমাদের যে যতগুলো বাংলোতে থেকেছি, খুব ফুলের গাছ হতো। সবজি আমাদের, কারণ চট করে বাজারে গিয়ে জিনিস কিনে আনার থেকে মানে ঘরে তৈরি, যেহেতু জায়গা ছিল। বাজার কোথায়? বাজার ওই সপ্তাহে হাট, একদম একদম তাই। আর সবজি বাজার, মানে সবজি বাগান, ফুলের বাগান, এইসব কিন্তু খুব করা হতো আর কি। এই গন্ধগুলো আর চায়ের গন্ধগুলো মিলে না, এমন একটা অসাধারণ একটা, মানে। এবং সবচেয়ে আরো একটা মজার কথা, আমি একদম রান্না বান্না কিছু পারতাম না, কারণ আমার মা আমাকে রান্নাঘরে ঢুকতেই দিতেন না। আচ্ছা। আর তারপর তো হস্টেলে চলে গেছি, কাজে হস্টেলে তো রান্না বান্নার কোনো সেরকম ব্যাপার ছিল না। ওখানে যাওয়ার পরে দেখলাম যে কি, মানে এই যে এখানে শহরে কি হয়, কেউ এসছে চট করে গিয়ে দোকান থেকে কিছু, ওখানে ওইগুলো ছিলই না, সবকিছু নিজেদের বানানো আর কি। আর ঘরে ওই জন্য সবকিছু মজুদ রাখতে হতো। একদম, মানে সারা বছর কোনো মামা মামি এদিকে ওখানে খুব পাড়া বেড়ানোর কালচারটা ছিল। একদম, হ্যাঁ, পাড়া বেড়ানো যাকে বলে। হ্যাঁ, কাছাকাছি যাদের আর কি, সেখানে নাড়ুও পেতাম, অসময় নাড়ু। হ্যাঁ, অসময় নাড়ু। তো ওই জন্য ওখানে আমি থেকে থেকে আমি প্রচুর রান্না শিখে গেলাম। তো দেখলাম আরে বা, আমি তো অনেক রান্না করতে পারছি। প্লাস ওই যে ক্লাব যে ছিল, ক্লাবে যদি কোনো অকেশন হচ্ছে আর কি, ধরো কোনো একটা সেলিব্রেশন হচ্ছে, পুজোর সময় একটা হলো কি, ওখানে বিহু নাইট হতো, যেহেতু ওখানে বিহুটাই ওখানে বেশিরভাগই। বাঙালিও ছিলেন, তার মানে বিহু হতো, আবার সঙ্গে বাংলা গানও হতো, নাচ হতো। এবং এরকম হয়েছে, মানে
ধরো এপ্রিল মে মাসে ধরো রবীন্দ্র জয়ন্তীর সময়টা আর কি, ওই সময়টাতে বিহুটা হয়তো কোইনসাইড করছে, আমরা একসঙ্গে ওইরকম প্রোগ্রাম করেছি। তুমি তো শান্তিনিকেতনে, হ্যাঁ, তো ওইখানে ওরকম, এবং খুব বিহু নাচতাম, আমার তো খুব মজা লাগে বিহু, ওই বিহু গীতটা শুনলে আমার মনে হয় যে একটু নাচি আর কি, তো ওইরকম আর কি আমরাও নাচ করতাম, করতাম, ওটাই মজা, জানো তো, পোশাকটাও হ্যাঁ খুব সুন্দর লাগে। আর ওটাই সবকিছুর কালচারকে শেখার মধ্যে একটা আনন্দ আছে, সব রকমের জিনিসের মধ্যে কিছু না কিছু শেখার জিনিস তো আছে, আমার শিখতে খুব ভালো লাগে। আমি সবার কাছে সত্যি কথা বলতে কি, আমি এই যে স্কুলেও যেহেতু ট্রান্সফার হতো, সেহেতু আমি এক জায়গায় চাকরি করতে পারিনি, তো আমি যেখানে যেখানে গেছি ওখানে একটা করে স্কুল, কাছাকাছি স্কুল পেয়েছি হয়তো, বা ইয়েতে আমি ওখানে কাজ করেছি। আমি অনেকগুলো স্কুলে আমার কাজ করা হয়েছে ওইভাবে, ওতে হয়তো অনেকে বলবেন যে এক জায়গায় কাজ করার একটা অন্য রকমের অ্যাডভান্টেজ আছে, আমি বলবো আমার কাছে এটাই অ্যাডভান্টেজ ছিল, কারণ এত রকম জায়গায় কাজ করেছি, এত রকমের বাচ্চা, এত রকমের টিচারদের সঙ্গে আলাপ হয়েছে না, ওটা আমার ওটাই অভ্যেস হয়ে গেছিল যে নানান জায়গায়। আমরা মানে বলতে বলতেই তোমার ওই চা জীবনের থেকে আমরা তোমার পেশাগত জীবনে চলে আসলাম, তো আলাদা করে আর বলতে হলো না। হ্যাঁ, সেই জীবনটা একটু শুনি, সেটার সঙ্গে তোমার ছেলে বাচ্চা, তাদেরকে মানুষ করা, সংসার, হ্যাঁ, সবকিছু সামলে কাজ বা নিজস্ব একটা স্পেস। হ্যাঁ, ওখানে যাওয়ার পরে যে বললাম আমি রিসার্চের কাজে তখন ছিলাম আর কি, তো ওখানে কাছেই আমাদের ICMR এর ইনস্টিটিউট ছিল, তো শুরুতে আমি টিচিং এ যাইনি, আমি ICMR ইনস্টিটিউটে পোস্ট ডক্টরাল ফেলোশিপ নিয়ে একটা প্রজেক্টে কাজ করছিলাম। আমার এখানে বিষয় ছিল বটনিতে টিস্যু কালচার নিয়ে কাজ করতাম আমি, মেডিসিনাল প্লান্টে, ওখানে গিয়ে আমি ক্যান্সার রিসার্চে জয়েন করেছিলাম। তো ওখানে নানান রকমের কত কিছু শেখার আছে, কত রকম, ওইখানে নর্থ ইস্টে একটা পার্টিকুলার টাইপের ক্যান্সার বেশি দেখা যেত আর কি, মানে তোমার ওই নাগাল্যান্ড ওদিকে, ওটা ন্যাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা বলে ওরা, ওরা ওই যে সুপুরি খায় প্লাস ওই যে তামাক খায়, ওগুলো থেকে না নাক আর গলার যে ইয়েটা জাংশন, যে জায়গাটা, ওইখানে একটা গ্রোথ হয়, বা ওই ন্যাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা বলে ওটা। তো ওইগুলো কাজ করতাম আমি, তো ওইগুলো থেকে তারপরে আবার ট্রান্সফার হয়ে গেলো, যাই হোক প্রজেক্টটাও শেষ হলো, আমি অন্য জায়গায় তখন চলে গেলাম। ওরকম করে করে কিন্তু না, একটা জায়গা থেকে আরেকটা কি আরেকটা কালচার, সেটাকে অ্যাবজর্ব করা, মানে দারুণ একটা বৈচিত্র্য। হ্যাঁ, বৈচিত্র্য খুবই একটা সত্যি ছিল, এবং অনেক জায়গায় এমনও হয়েছে আমি বাচ্চাদেরকে ভর্তি করাতে গেছি, কথাবার্তায় প্রিন্সিপাল হয়তো কথা বললেন যে কোথায় কি ছিলাম, কি কোথাও কাজ করছি না, কথা ও আপনি কাজ করেছেন তাহলে আপনি জয়েন করুন, মানে ওদেরকে অ্যাডমিশন করাতে গিয়ে আমিও জয়েন করে চলে এসেছি, এরকমও হয়েছে। মানে আমি এসে বললাম যে আমি চাকরি জয়েন করেছি, বলে কি বাচ্চাদের ভর্তি করাতে গেলে আমি চাকরি জয়েন করে চলে এলাম, এরকম অনেক জায়গাতেই হয়েছে আমার। আচ্ছা, এটা তো একটা দারুণ অভিজ্ঞতা, মানে আমাদের দর্শকরা মানে এবারে একটু নতুন কিছু পাবেন, যে বাচ্চাদের পড়ানোর জন্য অ্যাডমিশনে মানে হবে আর কি, সেখানে মা চাকরি নিয়ে চলে এসছে, আরে একদম মানে বাচ্চাদেরও আনন্দ, মাকে পেয়ে যাচ্ছে টিচার হিসেবে। না, তাতে আরো প্রবলেম হলো কি, একটা স্কুলে এরকমই হলো যে আমি সকালবেলায় আমি ওদেরকে নিয়ে স্কুলে যাই, গাড়িতেই আমি থাকি, ইভেন যেহেতু আমাকে টাইম অ্যাডজাস্ট করতে হবে, প্রিন্সিপাল খুব কনসিডারেট ছিলেন, বলে ম্যাডাম আপনি কাজ করুন, কোনো অসুবিধা নেই, আপনি ওদের ক্লাসেই পড়ান, ওরা যে সময় আসবে আপনি আসবেন, ওরা যে সময় যাবে আপনি চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আমি ওরকম ভাবে কাজ করতে জয়েন করলাম। তারপরে দেখা গেল কি আমি সারাদিন ওদের সঙ্গে, মানে স্কুলে গিয়ে ওদের ক্লাসে ওদের সঙ্গে বসে আছি, ফিরে আসছি ওদের সঙ্গে, ঘরে আমি ওদের সঙ্গে পড়াচ্ছি আমি ওদের সঙ্গে, ফলে আমার দুটি ছেলে, ওরা টুইন্স অ্যাকচুয়ালি, তো ওদের মধ্যে স্পেশালি একজনের কি হলো, ও না আমাকে ছাড়া আর কিছু অন্য কারোর কাছে পড়তে চাইছে না আমার জায়গায়। তখন কি হতো, ক্লাসে আমার দুটো সেকশন ছিল, কেজি ক্লাসে ওরা ছিল, তখন আমিও কেজিতেই পড়াতাম তখন, তো মাঝে 1 ঘন্টা ও কেজি বি টিচার এতে আসতেন, এ টিচার বিতে যেতাম, যেটুকু সময় আমি ওই ক্লাসে গেলাম সে হুলুস থুলু কান্নাকাটি করে ওই ক্লাসে চলে যেত। তারপরে আমি দেখলাম যে এটা তো মুশকিল হয়ে যাচ্ছে, ও ভীষণ ইয়ে হয়ে যাচ্ছে। তারপরে আমি বললাম যে আমি যখন কাজ ছেড়ে দেবো, আমি এখন করবো না। প্রিন্সিপাল বললেন না তোমাকে তাহলে অন্য ইয়েতে, আমি অন্যদিকেও চেষ্টা করে দেখলাম, সে কাঁদতে কাঁদতে ওই ক্লাসে গিয়ে বসে থাকবে, আমি এখানে বসবো। তাহলে না, তাহলে এখানে করা যাবে না, ও ভীষণ বেশি ইয়ে হয়ে যাচ্ছে, মার
সবসময় থাকছে। ঠিক, তারপর আমি তখন ছেড়ে দিলাম ওখানে, আবার ছেড়ে দিয়ে আমি কিছুদিন বাড়িতে বসে থাকলাম। বাড়িতে বসে ওই বাড়িতেও শিক্ষক, স্কুলেও শিক্ষক, এটা আবার কারোর কারোর খুব ওই যেটা তোমার ছেলে রয়েছে, আবার অনেকের আবার এটা বিরক্তিকর, স্কুলেও পড়বো, স্কুলেও পড়বো এখানেও পড়বো, কিন্তু একজনের অতটা অসুবিধা হচ্ছিল না, আমি অন্য ক্লাসে গেলেও অসুবিধা হচ্ছিল, কিন্তু অন্য একজনের তার সে 1 মিনিট আমি যেই ওই ক্লাসে চলে যেতাম কাঁদতে কাঁদতে ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে ওই ক্লাসে গিয়ে বসতে, তখন দেখলাম যে না এটা ঠিক হচ্ছে না ওর জন্য, অন্যদের সঙ্গে মানে মানে একটা অনবদ্য অভিজ্ঞতা, অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা আছে। আমরা একটা স্কুলের গল্প বলি, এটা শুনলে হয়তো কেউ বিশ্বাস করবেন না, কিন্তু 100% সত্যি কথা। ওই স্কুলটাতে তোমার 1 বছরে মানে ওটা কন্ট্রাকচুয়াল একটা কাজ ছিল, তো প্রতি বছর ওদের কন্ট্রাক্ট আলাদা হতো। এমন হতো যে পিজিটি, টিজিটি, পিআরটি এরকম তো ছিল যে কেউ হয়তো 1 বছর পিজিটি করলেন, পরের বছর পিজিটি আর দেওয়া গেল না, তাকে টিজিটিতে করতে হবে, এরকম আছে। তো ওরকমই একটা স্কুলে এরকম ছিলাম, 1 বছর কাজ হয়ে যাওয়ার পরে আমাকে ওটা ওইটা ছেড়ে দিতে হবে আর কি। তো ওখানকার প্রিন্সিপাল বলে, ম্যাডাম আপনি এখন পিআরটিতে জয়েন করে দিন, পিআরটিতে অ্যাপ্লাই করে দিন। তো পিআরটির পরীক্ষা দিলাম। পিজিটিতে যেহেতু পরীক্ষা নিতে হবে, আমাকে বললেন যে আপনি কোশ্চেন পেপারটা বানিয়ে দিন। আমি কোশ্চেন পেপারটা বানিয়ে দিলাম। তো পরীক্ষা যেদিন হবে কেউ পিজিটি পরীক্ষা দিতে এলো না, মানে কোনো টিচার কোনো অ্যাপ্লিক্যান্টই নেই পিজিটি পরীক্ষা দেওয়ার জন্য। বিকেল পর্যন্ত বসে থাকার পর প্রিন্সিপাল আমাকে বলে, ম্যাডাম आप एक काम कीजिए, আপনি এক কাজ করুন, ওই কোশ্চেন পেপারে আপনি নিজেই পরীক্ষা দিন। আমি কোশ্চেন পেপার আমি বানিয়েছি, আমি কি করে পরীক্ষা দেবো? बोले कोई बात नहीं है, मैंने हिंदी भाषी चिलन, कोई बात नहीं मैडम, और तो कोई नहीं आएगा, आप खुद ही एग्जाम दे दीजिए, एक एग्जाम का पेपर होना चाहिए, आप दे दीजिए। আমি আমার কোশ্চেন পেপার বানাতে আমি পরীক্ষা দিলাম। যাই হোক 1 বছর বাচ্চারা কি খুশি, যেদিনকে আমি আবার নতুন করে জয়েন করতে গেলাম, মানে পুরো একদম করিডোরে ভর্তি বাচ্চা, ম্যাডাম আগে এরকম আর কি। তো মানে ভীষণ প্রাপ্তি, মানে আমি আমার ভাবতে মানে নিজেরই খুব আনন্দ হচ্ছে। আমি বাচ্চাদের এত ভালোবাসি, এবং বাচ্চাদের কাছে যে কত কি শেখা যায় না রিমি, তোমাকে আমি বলে বিশ্বাস করাতে পারবো না। খালি চোখ কান খোলা রাখতে লাগে, ওদেরকে একটু উৎসাহ দিতে লাগে, ওরা তোমাকে এত কিছু শিখিয়ে দেবে, ওরা না জেনে এত কিছু শেখাবে যে অদ্ভুত, মানে এটা অদ্ভুত, সত্যি তাই। এবার তোমার একটু সৃজন জীবনটা একটু, এরই ফাঁকে তোমার লেখা, সেই লেখা একটা শোনাও। লেখা ইয়েতে আমি ইনফ্যাক্ট একটু পরের দিকে এসেছি, কারণ লিখতাম, নিজের মনে লিখতাম, বা কোথাও পাঠানো টাঠানো এগুলো কখনো সেরকম ভাবে করিনি, মানে আর তখন এত সহজও ছিল না লেখা, মানে লিখে তারপরে আবার সেই ওগুলোতে একটু রিমোট জায়গা, তো অসুবিধা হতো। যাই হোক নিজের জন্য, ওটাই আমার খাতা ভরতো আর কি, খালি নিজের মতন করে নিজে করতাম। তারপরে হঠাৎ একদিন মনে হলো যে আচ্ছা ঠিক আছে পাঠাই কোথাও একটা, তো পাঠিয়ে দেখলাম 1-2 জায়গায় ওনারা ছাপালে প্রকাশ পেলো, ওটা একটা আরো বেশি একটা উৎসাহ পাওয়া গেল। হ্যাঁ, তো তারপরে ওর পর থেকে দেখলাম যে কিছু না, নিজের মনের কথা একটুখানি লিখে রাখলাম, বা একটু গল্প লিখলাম, একটুখানি মনের কথা, জীবনের কথা, নিশ্চয়ই নিশ্চয়ই। আর তারপরে তোমার শান্তিনিকেতনে পড়াটা একটা অনেক একটা ডেফিনেটলি একটা কাজ করেছে মনের ভিতরে একটা। তো আমি ছোট্ট একটা একটু অংশ পড়ছি, যেহেতু সামনেই 22শে শ্রাবণও আসছে, আমি কবিগুরুকে নিয়ে একটুখানি দুটো স্ট্যান্জা আমি পড়ছি, 2 প্যারাগ্রাফ। আলো আমার আলো, ভোরের আলো জাগে, সিঁদুর রঙা মেঘের হাসি নতুন অনুরাগে, গলাগলি জল সইতে চলে, উড়িয়ে খুশির রঙিন ঝালর নীল আকাশের কোলে, তখন সবুজ পাতায় দোলে রোদ ঝিলমিল হাসি, পান্না চুনির রাশি, এইসব রং কে দেখালো বলো? রবীন্দ্রনাথ। তিনি দেখান জগৎ জোড়া আলো, আলো আমার আলো। সূর্য যখন পাটে, বন পেরিয়ে অচিন নদীর ঘাটে, ডুব দিতে যায় বিকেল পড়ে এলে, সোনার আলোর টিপ পরিয়ে জরিন আঁচল মেলে, তখন ছায়ার জলছবিতে শাপলা শালুক ফুল, 7 সুরে আকুল, এমন কোমল গানের বাঁশি কে বাজালো বলো? বাহ, রবীন্দ্রনাথ। তারই সুরে সবার মন মাতালো, আলো আমার আলো।
খুব সুন্দর, খুব সুন্দর। কবিতাও শুনলাম, খুব ভালো লাগলো। আর শেষ করব, আমাদের সময়ও অনেকটা চলে গেছে আর কি। তো একটা গান দিয়ে, দুকলি গান দিয়ে আমরা শেষ করি আজকের এই পর্ব আড্ডাগুলির অন্দরমহলে। আচ্ছা, সামনে শরৎ আসবে, হ্যাঁ শরৎ আসবে, তো তোমার এটা লোকের কাছে পৌঁছতে পৌঁছতে হয়তো শরৎ এসে যাবে, একটু গান গাও। আমার নয়ন ভোলানো এলে, নয়ন আমার নয়ন ভোলানো এলে, নয়ন আমি কি হেরেলাম হৃদয় মেলে, নয়ন ভোলানো এলে, নয়ন শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা ঘাসে ঘাসে, অরুণ রাঙা চরণ ফেলে, নয়ন ভুলানো এলে, নয়ন। খুব সুন্দর। আমাদের আড্ডাগুলির অন্দরমহলে এই পর্ব আজ এখানে শেষ করছি, আবারও আরেকটি পর্ব নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। খুব ভালো লাগলো রিমি, অনেক ধন্যবাদ, ভালো থাকো।